সুন্দরবনের কাছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র চালু করা হলে এ থেকে 1320 মেগাওয়াট বিদ্যুৎ পাবে সরকার, কিন্তু শুরু থেকেই এই প্রকল্পের বিরোধিতা করে আসছে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। সরকারের পক্ষ থেকে অবশ্য বারবারই দাবি করা হচ্ছে সুন্দরবনের অস্তিত্ব এবং পরিবেশগত বিভিন্ন দিক বিবেচনায় রেখেই এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই বিষয়ে মঙ্গলবার বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড একটি বিবৃতিও দিয়েছে। তবে সরকারের দাবি মানতে নারাজ পরিবেশবাদীরা। সুন্দরবন থেকে 14 কিলোমিটার দূরে পশুর নদীর তীর ঘেঁষে 1834 একর জমির সীমানা চিহ্নিত করা হয়েছে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য। এখন চলছে প্রকল্প এলাকায় মাটি ভরাটের কাজ। প্রকল্পটি অগ্রাধিকার তালিকায় থাকায় দ্রুত কাজ এগিয়ে নিতে চায় সরকার। ভারতের রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এনটিপিসি ও বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির যৌথ উদ্যোগে বাস্তবায়ন হচ্ছে এই প্রকল্প। প্রকল্পের কাজ শেষ হলে এখান থেকে 1320 মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে। শুরু থেকেই এই প্রকল্পের বিরোধিতা করে আসছে পরিবেশবাদী সংগঠন ও বাম রাজনৈতিক দলগুলো। এক্ষেত্রে পরিবেশগত ঝুঁকির বিষয়টিকে পাশ কাটানো হয়েছে বলে দাবি তাদের। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা পরিবহন হবে সুন্দরবনের ভেতর দিয়ে। এতে করে কয়লার বর্জ্য মিশবে সুন্দরবনে। কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের ধোঁয়া আশপাশের পরিবেশকে দূষিত করে তুলবে, আর এতে করে বনের জীববৈচিত্র্য বিপন্ন হবে বলে অভিযোগ করছেন পরিবেশবাদীরা। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে উদ্বেগ জানিয়ে টিআইবি বলেছে, এই প্রকল্পের ক্ষেত্রে পরিবেশ সুরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলা হয়নি। সামাজিক ও পরিবেশগত মানদণ্ডে সামঞ্জস্যপূর্ণ না হওয়ার কারণ দেখিয়ে বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে বিনিয়োগ করতে অস্বীকৃতি জানিয়েছে ফ্রান্সের 3টি ব্যাংক। তবে সরকার মনে করে এই কেন্দ্র নির্মাণে যে প্রযুক্তি ব্যবহার করা হবে তাতে করে পরিবেশের কোনো দূষণ হবে না। ইউনেস্কো আশঙ্কা জানিয়ে বলেছে, প্রকল্পটি বাস্তবায়ন হলে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা হারাতে পারে সুন্দরবন। খাদিজাতুল কুবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরামর্শক ডক্টর আনসারুল করিম আছেন আমাদের সঙ্গে। আমি ডক্টর আনু মোহাম্মদ আপনার কাছেই প্রথমে জানতে চাইবো যে মানে আপনি অনেকবার বলেছেন অনেক বিবৃতিতে, শুধু আমাদের রেডিও স্পিকার দর্শকদের জন্য খুব সংক্ষেপে একটু বলবেন কিনা যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে, সেটার পক্ষে সবচেয়ে বড় যুক্তিগুলি কি? প্রফেসর আনু মোহাম্মদ। এখানে কয়েকটা বিষয় আছে। একটা হচ্ছে রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করার জন্য কয়লা পরিবহন করা হবে এবং প্রতিদিন যে পরিমাণ কয়লা আনা হবে সেই কয়লা পরিবহনের মধ্যে দিয়ে নদীর পানি এবং নদীর পানিকে কেন্দ্র করে সুন্দরবনের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হবে। এটা হচ্ছে একটা পর্ব। আরেকটা পর্ব হচ্ছে যখন এই কয়লাটা পুড়িয়ে যখন বিদ্যুৎ উৎপাদন করা হবে, সেই উৎপাদন প্রক্রিয়ায় যে ফ্লাই অ্যাশ সহ বিভিন্ন ধরনের কেমিক্যালস নির্গত হবে, সেগুলো সুন্দরবনের যে জীববৈচিত্র্য সেগুলোকে বিনষ্ট করবে। প্রফেসর আনু মোহাম্মদ, আপনাকে ধন্যবাদ। ডক্টর আনসারুল করিম আছেন আমাদের সঙ্গে। ডক্টর আনসারুল করিম, আপনি প্রফেসর আনু মোহাম্মদকে শুনলেন, এই বিষয়ে আপনার বক্তব্য কি? রামপালে বিদ্যুৎ কেন্দ্র করতে হচ্ছেই কেন? আপনি যদি প্রফেসর আনু মোহাম্মদ যে বিষয়গুলিকে অ্যাড্রেস করছিলেন সেগুলি যদি একটু জবাব দিতেন। ডক্টর আনসারুল করিম। আচ্ছা, আমি ধন্যবাদ আপনাকে। তবে আমি প্রথমে আপনাকে একটু ব্যাখ্যা করে বলতে চাই, আমি কিন্তু রামপাল বিদ্যুৎ প্রকল্পের কোনো পরামর্শক নই। আচ্ছা, আমি একজন ব্যক্তি বিশেষ এবং আপনি একজন স্বতন্ত্র, ঠিক আছে ডক্টর আনসারুল করিম, আপনি আপনি গবেষক। আমি একসময়, আচ্ছা আমার ব্যাকগ্রাউন্ডটা বলি। আমি একসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিলাম এবং আমি পিএইচডি করেছি সুন্দরবনের ইকোলজির উপরে। সেই হিসাবে সুন্দরবন সম্পর্কে আমার কিছু ধারণা হয়তো আমি আপনাদেরকে বলতে পারবো। জি। তো আনু মোহাম্মদ সাহেব যে কথাগুলি বলেছেন, প্রথমে উনি বলেছেন সুন্দরবনের ভিতর দিয়ে পশুর নদী দিয়ে যখন কয়লাগুলি ট্রান্সপোর্ট করা হবে রামপালে, সেই কয়লার বিষাক্ত যে কণাগুলি সুন্দরবনকে ক্ষতিগ্রস্ত করবে। তো সুন্দরবনের কয়লার কতটুকু ক্ষতি হবে, এবং কয়লা বিদ্যুৎ প্রকল্প স্বাভাবিকভাবেই একটি দূষণকারী একটা শিল্প, কিন্তু এক সময় যেটা দূষণকারী শিল্প ছিল, আজকালকার যে প্রযুক্তির যে উদ্ভাবন, প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে সেই দূষণগুলি নিয়ন্ত্রিত হয়ে আসছে। আর আমার যেটা মূল প্রশ্ন, যে আমি কি রামপাল বিদ্যুৎ কেন্দ্রের প্রতিষ্ঠার বিরোধিতা করছি না সুন্দরবন রক্ষা করার কথা বলছি? সুন্দরবন রক্ষা করার কথা যদি বলি তাহলে আনুর মোহাম্মদ সাহেবের সাথে আমি একমত হতে পারছি না। এই কারণে মংলা সমুদ্র বন্দরে বছরে 5 থেকে 600 বড় বড় জাহাজ আসে এবং সেটা পশুর নদী দিয়ে আসে। তারা কয়লা নিয়েও আসে, তেল নিয়েও আসে। এই এখন যেটা প্রস্তাবিত রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে 50টা জাহাজ অতিরিক্ত আসবে। তো কাজেই যেই প্রভাবটা হবে সেটা
মংলার সমুদ্র বন্দর এবং ডক্টর মংলার আনসারুল করিম, আমি প্রফেসর আনু মোহাম্মদের কাছে যাওয়ার আগে আমি একটু জানতে চাই যে মংলা বন্দরে পশুর নদী দিয়ে যে 500-600 জাহাজ বছরে আসে তাতে সুন্দরবনের ক্ষতি হয় কিনা কিছুটা? সুন্দরবনের যেটা ক্ষতি হয় সেটা আসলে সুন্দরবনের ইকোসিস্টেমের মধ্যে যে এই যে বর্জ্যগুলি যখন ফেলে এই বর্জ্যগুলি সুন্দরবনের ক্ষতি করে। আচ্ছা, আর সবচেয়ে বড় কথা হলো এখানে মংলা পোর্টে বন্দর ছাড়াও এখানে বাংলাদেশ ব্যবসার একটা এখানে আপনারা জানেন যে রপ্তানি প্রক্রিয়াজাত কেন্দ্র হচ্ছে, ওখানে স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে এবং ওখানে শিল্প জাহাজ ভাঙ্গার শিল্প ওখানে গড়ে উঠছে, ওখানে সিমেন্ট ফ্যাক্টরি আছে, ওখানে এলপিকেস আছে। জি, এই সমস্ত শিল্প বর্জ্যের যে প্রভাবটা সুন্দরবনের উপর পড়বে, আমার প্রস্তাব থাকবে এই সব সামগ্রিক যে দূষণ, সেই দূষণের জন্য সুন্দরবনকে যদি বাঁচাতে হয় তাহলে সেই সামগ্রিক দূষণের বিরুদ্ধে কথা বলতে হবে। আপনি শুধু রামপাল বলে সুন্দরবনকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন, সেটা তো হয় না। তার মানে শুধু রামপাল নয় আরো অন্যান্য শিল্প প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রেও আসলে সচেতন হতে হবে। প্রফেসর আনু মোহাম্মদ, আপনি শুনলেন ডক্টর আনসারুল করিমকে। এক্ষেত্রে আমরা একটু শুধু যোগ করতে চাই, আমাদের তো বিদ্যুৎ লাগবে, বিদ্যুৎ উৎপাদন করার জন্য আমাদের হাতে আর বিকল্প কি আছে সেটিও যদি একটু বলতেন প্রফেসর আনু মোহাম্মদ। আনসারুল করিম সাহেবের সাথে আমি একমত যে সেখানে পাশে শুধুমাত্র রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যে করা হচ্ছে তাই নয়, সুন্দরবনকে ধরে নেওয়া হচ্ছে যে সুন্দরবনের যাই ঘটুক না কেন, সুন্দরবনের পরিণতি যাই হোক না কেন, সুন্দরবন অঞ্চলটা যারা ব্যবসা বাণিজ্য, মুনাফা বৃদ্ধি এবং ভূমিদস্যু তাদের একটি চারণ ক্ষেত্রে তৈরি করা সম্ভব, যার ফলে বিভিন্ন ধরনের সরকারি প্রতিষ্ঠান ওখানে তৈরি হয়েছে, জাহাজ ভাঙা শিল্প তৈরি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সরকার সংশ্লিষ্ট অনেক প্রভাবশালী লোকের অনেক বড় বড় বিলবোর্ড ওখানে লাগানো হয়েছে যে তারা সামনেই জমি দখল করবে। এবং আনসারুল করিম সাহেব নিজে স্বীকার করেছেন যে ইতিমধ্যে যে জাহাজগুলো আসে সেগুলো থেকে দূষণ হচ্ছে এবং সুন্দরবনের এখনই বিপন্ন দশা তৈরি হয়েছে। তার সাথে 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য যে লক্ষ লক্ষ টন কয়লা আসবে সেই অবস্থাটা এখনো তৈরি হয় নাই। সেই পরিমাণ কয়লা যখন আসতে থাকবে তখন সুন্দরবনের পুনরুৎপাদনের ক্ষমতা থাকবে না। সেই জন্য আমরা সরকারকে বলেছি যে সুন্দরবন নীতিমালা ঘোষণা করা হোক। প্রফেসর আনু মোহাম্মদ, এটিকে কোনো সুনির্দিষ্ট প্রফেসর আনু মোহাম্মদ, এটি কি সুনির্দিষ্ট কোনো গবেষণার ভিত্তিতে আপনারা দেখছেন যে যদি 1320 মেগাওয়াটের জন্য যত লক্ষ টন কয়লা আনার প্রয়োজন তা আনা হলে সুন্দরবন তার পুনরুৎপাদনের ক্ষমতা হারাবে? এটি কি? হ্যাঁ, এটা সুনির্দিষ্ট গবেষণার ভিত্তিতেই তো আমি কথা বলছি। জি জি জি, নইলে হাওয়ার উপরে তো আমাদের কথা বলার কোনো দরকার নেই। যারা করতে চায় তাদের মুনাফার স্বার্থ আছে, যারা কনসালটেন্ট তাদের পয়সার স্বার্থ আছে, যারা ওইখানে জমি দখল করতে চায় তাদের জমির স্বার্থ আছে। আর আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো বিশ্ব হেরিটেজ হিসেবে বাংলাদেশে যেটা আছে, বাংলাদেশের অস্তিত্বের অংশ, যে সুন্দরবন রাখলে প্রতিটি প্রাকৃতিক দুর্যোগে লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষা করে যে সুন্দরবন, সেই সুন্দরবন দুর্বল হয়, বিপর্যস্ত হয়, ধ্বংস হয়, এরকম কোনো তৎপরতাই তার পাশে থাকা উচিত না। কারণ সুন্দরবন যদি ধ্বংস হয় তাহলে প্রতিটি প্রাকৃতিক দুর্যোগে লক্ষ লক্ষ মানুষের জীবনের মৃত্যু। আপনাকে ধন্যবাদ ডক্টর আনসারুল করিম। আপনি প্রফেসর আনু মোহাম্মদকে শুনলেন যে তিনি একটি সুনির্দিষ্ট গবেষণার কথা বললেন যে সুন্দরবন তার পুনরুৎপাদনের ক্ষমতা হারাবে যদি এই লক্ষ লক্ষ টন কয়লা আমদানি করা হয় এই পথ দিয়ে 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার কথা আমরা যেটি ভাবছি সেটি করা হলে। ডক্টর আনসারুল করিম, এই ব্যাপারে আপনার আমার জানা মতে আনু মোহাম্মদ সাহেব কোনো গবেষণা ওই জায়গায় করেন নাই এবং যিনি যে কয়লা বিদ্যুতের যে বিরূপ প্রভাবের কথা বলছেন এটা সাধারণভাবে কয়লা বিদ্যুতের ক্ষেত্রে সেটা প্রযোজ্য, যে কয়লা যদি আপনি সঠিকভাবে ব্যবস্থাপনার মধ্যে না নিয়ে আসেন, পরিবেশ যদি সঠিক ব্যবস্থাপনার মধ্যে না নিয়ে আসেন, তাহলে আনু মোহাম্মদ যে কথাগুলি বলছে সেটা সত্য হবে। আর যদি আপনি পরিবেশ ব্যবস্থাপনা যদি উন্নত না করতে পারেন সামগ্রিকভাবে, তাহলে সুন্দরবনের অস্তিত্ব বিপন্ন হবে, এতে কোনো সন্দেহ নাই। এখন সেই পরিবেশ ব্যবস্থাপনা কি আপনি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে করবেন, না সামুদ্রিক বন্দর নিয়ে করবেন, না ব্যবসা নিয়ে করবেন, না অর্থনৈতিক অঞ্চলগুলি নিয়ে করবেন, না ব্যক্তিগত উদ্যোগে যে সমস্ত শিল্প হচ্ছে তাকে সেগুলো নিয়ে করবেন? তো রাষ্ট্রীয়ভাবে আমার যেটা মনে হয় যে আনু মোহাম্মদ সাহেবদের বলা উচিত ছিল যে সামগ্রিক সুন্দরবনের
পরিবেশ ব্যবস্থাপনার একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে ওনাদের যাওয়া উচিত ছিল। প্রফেসর আনসারুল করিম, ওনারা- কিন্তু সুন্দরবনের একজন গবেষক হিসাবে আপনার এই কথা বলা উচিত কিনা যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবনের কিছুটা হলেও যত ক্ষতি হচ্ছে তার চেয়ে একটু বেশি ক্ষতি হবে? আমি যেটা বলছি যে কোনো শিল্প যদি আপনি করতে যান সুন্দরবনের আশেপাশে, সুন্দরবনের উপর তার প্রভাব পড়বে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি সুন্দরবনকে মানুষ থেকে বিচ্ছিন্নভাবে তো সুন্দরবনকে রক্ষা করতে পারবেন না। আপনি এই মংলা বন্দর এবং মংলা সিন্ধু বন্দর সাউথ দক্ষিণ পশ্চিমাঞ্চলের শিল্পায়নকে আপনি বন্ধ রাখতে পারবেন? আপনি শিল্পায়ন বন্ধ রাখতে পারবেন? আপনার বাংলাদেশের কোনো নাগরিক এই দক্ষিণ অঞ্চলের কোনো নাগরিক বলবে দক্ষিণ অঞ্চলের শিল্পায়ন বন্ধ হবে? যে দক্ষিণ তাহলে আপনি কি করতে হবে? আপনি শিল্পায়নও চলতে হবে, আপনার শিল্পায়নও চলবে এবং সুন্দরবনও রক্ষা করতে হবে। সেই পর্যায়ে সেইভাবে আপনার অ্যাপ্রোচটা নিতে হবে। প্রফেসর আনসারুল করিম, আপনি যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি করা হচ্ছে, যে এটি মানে যেটি কাজ শুরু করছে, আপনি কি তা পরীক্ষা করে দেখেছেন যে সে সঠিক ব্যবস্থাপনার মধ্যে দিয়ে সেটি এগুচ্ছে কিনা? এটা আমি তো বলতে পারবো না। এটা সরকারের উচিত হবে যে তারা কি ব্যবস্থা নিয়েছে মানুষের কাছে প্রকাশ করা, যে আমরা এই ধাপে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং পরিবেশকে সুন্দরবনের আশেপাশে যে সমস্ত জনবসতি আছে এইগুলি রক্ষা করার জন্য আমরা এই ব্যবস্থা নিচ্ছি, সেটা সরকারকে বলতে হবে। আরেকটা কথা আমি স্পষ্ট করে বলি যে বাংলাদেশে একটা খুব নীরব একটা বিপ্লব ঘটে গেছে। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একটা ঐতিহাসিক স্টেপ নিয়েছেন সামাজিক সমস্যা দূর করার জন্য। উনি বলেছেন যে সমস্ত কয়লা বিদ্যুৎ প্রকল্প এলাকায় হবে সেখানে কয়লা বিদ্যুৎ থেকে প্রতি ইউনিটের জন্য 3 পয়সা করে উনি রাখবেন এবং সেই টাকা দিয়ে কয়লা বিদ্যুতে ক্ষতিগ্রস্ত লোকজনকে উনি পুনর্বাসিত করবেন। এই ব্যাপারটা কিন্তু কোনো পত্রিকায় আসে নাই, পত্রিকার মধ্যে এই আসে নাই। দীর্ঘদিনের অবহেলা ল্যান্ড একুইজিশন অ্যাক্টের কারণে মানুষ যেভাবে সাফার করে আসছিল বড় বড় প্রকল্পের মধ্যে, এই পদক্ষেপটা যে কত বড় এবং ঐতিহাসিক সেটা অনেকে বুঝতে পারে না। প্রফেসর আনসারুল করিম, আপনাকে ধন্যবাদ। প্রফেসর আনু মোহাম্মদ, আপনি প্রফেসর আনসারুল করিমকে নিশ্চয়ই শুনলেন। আমি একটু শুধু যুক্ত করতে চাই যে সরকার বলছে সুন্দরবন থেকে রামপালের দূরত্ব হচ্ছে 14 কিলোমিটার, আপনারা বলছেন 9 কিলোমিটার। আমাদেরকে অনেকেই বলছেন, আমাদের প্রতিবেদকরাও সেখানে গিয়ে দেখছেন যে এই দূরত্বের মধ্যে ছোট বড় অনেক স্থাপনা শিল্প কেন্দ্র আছে যেগুলি সুন্দরবনের অ্যাপারেন্টলি ক্ষতি করছে বা অনেকগুলি ক্ষতি করতে পারে। এই বিষয়ে আপনারা সেভাবে সোচ্চার নন কেন? আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনারা শুধু রামপালের দিকে আঙ্গুল তুলছেন, অথচ আমাদের বিদ্যুৎ লাগবে। সেই বিদ্যুৎটি আমরা কোত্থেকে পাবো? আমরা আমাদের নিজেদের কয়লা ব্যবহার করতে পারছি না, আমদানিকৃত কয়লা দিয়েও যদি আমরা বিদ্যুৎ না করতে পারি তাহলে আমরা বিদ্যুৎটি কি করবো? প্রফেসর আনু মোহাম্মদ। না না না, নিশ্চয়ই আপনার প্রশ্ন, এই দূরত্বের কথা যেটা বললেন 14 কিলোমিটার দূরত্বের কথা তো আমরা বলছি, এবং আমরা বলছি যে ভারতের যে প্রতিষ্ঠান এটা করছে সেই ভারতের আইন অনুযায়ী এটা অবৈধ। কারণ ভারতের আইনেই বলা হচ্ছে, এবং ভারতে কয়লা ভিত্তিক অনেক বিদ্যুৎ কেন্দ্র আছে এবং তাদের অভিজ্ঞতার ভিত্তিতে তারা সম্প্রতি যে সমস্ত আইন করেছে সেই আইনের ভিত্তিতে 25 কিলোমিটারের মধ্যে এর থেকে ছোট বন কিংবা পার্ক থাকলেও 25 কিলোমিটারের মধ্যে তারা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করাটা নিষিদ্ধ করেছে। তো তার ফলে পরিষ্কার বোঝাই যায় যে সুন্দরবনের মতো ইকোলজিক্যালি খুব সেনসিটিভ যেটা, এক সেকেন্ড আমাকে একটু সময় দেন। ডক্টর আনসারুল করিম, এই বিষয়টি কি সত্য যে 25 কিলোমিটারের মধ্যে ভারতে আইন রয়েছে যে কোনো বনের 25 কিলোমিটার মধ্যে তাপভিত্তিক মানে কয়লা নির্ভর তাপভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করা যাবে না? না, ভারতের যে নির্দিষ্ট যে 25 কিলোমিটার করা আছে, ভারতে যে কয়লা ব্যবহার করে, ভারত যে টেকনোলজি ব্যবহার করে, তাতে আপনি যদি 30 কিলোমিটারে যদি দেন তাতেও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আমরা কি সেই একই টেকনোলজি ব্যবহার করছি না ডক্টর আনসারুল করিম? আমরা কি সেই একই টেকনোলজি ব্যবহার করব না? আমরা অন্য টেকনোলজি ব্যবহার করব। এখন 4th জেনারেশন টেকনোলজি আমরা। আচ্ছা, প্রফেসর আনু মোহাম্মদ, আপনি প্লিজ কন্টিনিউ করবেন। জনাব আনসারুল করিম বলছেন যে আমরা নাকি উন্নত প্রযুক্তি ব্যবহার করব। আনসারুল করিম জি হ্যাঁ, আনসারুল করিম সাহেব ভুলে যাচ্ছেন যে এই পুরো প্রকল্পটা হচ্ছে ভারতীয় কোম্পানি দ্বারা। এখানে বিশেষজ্ঞরা ভারতীয়, এখানে টেকনোলজি ভারতীয় এবং এখানে ঋণও আসবে ভারত থেকে। সুতরাং ভারতে যে অভিজ্ঞতা হচ্ছে তার সাথে তারা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি বলে মানুষকে ভোলাতে চায়। সুপার ক্রিটিক্যাল টেকনোলজি হচ্ছে যেখানে 10% পরিবেশ দূষণ কমবে। তা আপনি 10 হাত পানির নিচে একজন মানুষকে ডুবিয়ে আপনি যদি বলেন যে তোমাকে 9 হাত পানির নিচে ডুবালে
তুমি খুশি থাকো, এটা তো খুশি থাকার কোনো উপায় নাই। আরেকটা যে কথাটা প্রফেসর আনু মোহাম্মদ, আমি শুধু একটা বিষয় জানতে চাই যে আমাদের এদিককার সুন্দরবন যদি ক্ষতিগ্রস্ত হয়, প্রফেসর আনু মোহাম্মদ, আমাদের এদিককার সুন্দরবন যদি ক্ষতিগ্রস্ত হয়, ভারতের দিকে যে সুন্দরবনটুকু আছে সেইটাও ক্ষতিগ্রস্ত হবে, এটার একটা ডোমিনো এফেক্ট আছে এবং সেটাও সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ভারত কি জেনে শুনে এই ঝুঁকি নেওয়ার কথা? হ্যাঁ হ্যাঁ, সেইটাও ক্ষতিগ্রস্ত। সেটাই আমরা ভারতের যারা এই সমস্ত বিষয়ে কাজ করেন তাদের সাথে আমরা কথা বলেছি, এবং ভারতের যারা অনেকেই এই বিষয়ে কনসার্ন, এবং তারা একটা মেমোরেন্ডামও দিয়েছেন এনটিপিসি কে, যাতে ভারত এই প্রকল্প নিয়ে অগ্রসর না হয়। আর আপনি যে বললেন যে শিল্প প্রতিষ্ঠান, নিশ্চয়ই দক্ষিণাঞ্চলে শিল্প হতে হবে, এবং সেই শিল্পটা আমরা পরিষ্কার বলেছি যে সুন্দরবন যদি ধ্বংস হয়, দক্ষিণাঞ্চলের মানুষ তো বেঁচে থাকারই কোনো উপায় থাকবে না প্রাকৃতিক দুর্যোগে এবং অন্যান্য কারণে। সুতরাং আমরা বলেছি যে এই সমস্ত শিল্প এবং বিদ্যুৎ কেন্দ্র নিরাপদ দূরত্বে যথাযথ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করে যে সমস্ত জায়গা নিরাপদ হয় সেই সমস্ত জায়গায় বিদ্যুৎ কেন্দ্র করেন, সেই সমস্ত জায়গায় শিল্পাঞ্চল গঠিত হোক, সেই সমস্ত বিষয়ে তো আমরা সবসময় বলে আসছি, এবং বিকল্প হিসেবে অনেকগুলো সুপারিশ আমরা সরকারকে প্রফেসর আনু দিয়েছি। মোহাম্মদ, ডক্টর আনসারুল করিম, আপনাদের অনেক ধন্যবাদ। আমরা আশা করব যে এই বিকল্পগুলির ব্যাপারে সরকার নিশ্চয়ই দেখবে। এর রেসপেক্ট এবার একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর।